অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ, বুধবার থেকে যৌথ অভিযান শুরু। মুক্ত গণমাধ্যম দেখতে চান প্রধান উপদেষ্টা, সাংবাদিক নিপীড়নের কালা কানুন বাতিলের আহ্বান সম্পাদক পরিষদের। আরব আমিরাতে বিক্ষোভ করা সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির কারাদণ্ড মওকুফ, দেশে ফিরবেন শিগগিরই। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন ৩,০০০ কোটি টাকা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে পিন্ডিতে বাংলার বিজয় কেতন, দেশে ফিরলে সংবর্ধনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সরকারি নির্দেশ মেনে সারা দেশের থানাগুলোতে জমা পড়ছে লাইসেন্স করা অস্ত্র। এরই মধ্যে বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া সব অস্ত্রের লাইসেন্স। ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে অবৈধ হবে লাইসেন্স করা সব অস্ত্র। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। উত্তরাধিকার সূত্রে অস্ত্রের মালিক হন ছেলে। বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দেয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল করায় শাহবাগ থানায় অস্ত্র ও গুলি জমা দিতে আসেন। নির্দেশনা মেনে অনেকেই থানায় জমা দিচ্ছেন লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ও গুলি। আর্মস জমা দেওয়ার জন্য এসেছি। আমাদের কাছে দুটো আর্মস আছে, একটি রিভলভার, একটি বন্দুক। পূর্বে যে গুলিগুলো ছিল সেগুলাই এখনোই আছে। সরকার পেপারে দিচ্ছে, তারপর টিভিতে অ্যানাউন্স করছে, সেই জন্যই আমরা অস্ত্রটা আজকে জমা দিতে আসছি। এটা অবশ্যই ভালো, কারণ এর আগে আমি শাহবাগ থানায় ২বার আমি জমা দিয়েছি, এবারও জমা দিতেছি। পরিসংখ্যান অনুযায়ী দেশে বৈধ অস্ত্রের সংখ্যা প্রায় ৫০,০০০। এসব অস্ত্রের ১০,০০০ই আছে রাজনৈতিক ব্যক্তিদের কাছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো তো উদ্ধার করবেই, এবং প্রত্যেকটা গুলির হিসাব যাতে আমরা পাই। রাষ্ট্রের বিরোধী কোনো কাজে বা জনগণের ক্ষতি হয় এরকম কোনো কাজে যদি এটা ইউজ করা হয়, তাহলে অবশ্যই এটা একটা অন্যায়। এটা তো আসলে জনগণের জন্য হুমকি স্বরূপ। এখন তারা যদি এই অস্ত্রগুলো জমা না দেয় অথবা যদি নির্মূল করা না যায়, যারা এই অভিযান চালাবে এবং তার সাথে সাধারণ জনগণেরও আমাদের হেল্প করা উচিত। ৫ আগস্টের আগে ও পরে সারা দেশের থানাগুলো থেকে মোট কত অস্ত্র আর গোলাবারুদ লুট হয়েছে তার সঠিক তথ্য নেই পুলিশের কাছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের প্রায় ৪,০০০ অস্ত্র, প্রায় ৩ লাখ রাউন্ড গুলি, ২২,০০০-এর বেশি টিয়ার শেল এবং ২,০০০-এর বেশি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। তালিকা আছে আমাদের। আওয়ামী লীগ সরকারের ৩ দফায় কত অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে তা হিসাব নিকেশ করছে জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, গেল ১৫ বছরে শুধু ঢাকাতেই ৪,০০০-এর বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। টোটাল ৫৭টা থানা, তো এটা ৪,০০০-এর একটু বেশি হবে সংখ্যাটা। এই তালিকাটা যেহেতু স্বয়ংসম্পূর্ণ, ওই তালিকার বাইরে যাই থাকবে, হয় সেগুলো লুটকৃত অস্ত্র হবে অথবা অবৈধ অস্ত্রই হবে। তো এটা আসলে জাস্টিফাই করার বা বের করার সুযোগ আছে। কর্মরত সরকারি কর্মচারী এবং সেনা কর্মকর্তাদের অস্ত্র জমা দেওয়ার প্রয়োজন নেই বলে জানান ঢাকার জেলা প্রশাসক। আহমদ অনিক, ২১ টেলিভিশন, ঢাকা। বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেসব ধারা বাতিল ও সংস্কারের প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিশ্চয়তা ও যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।
আরব আমিরাতে সাজা থেকে মুক্তি পাওয়া ৫৭ আন্দোলনকারীর মুক্তির খবর দিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ। পত্রিকার ২০ সম্পাদক অংশ নেন এই বৈঠকে। সংবিধান ও গণমাধ্যম আইন সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বিভিন্ন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের বিষয়গুলো। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ সাজাপ্রাপ্ত ব্যক্তির মুক্তিতে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। ৫৭ জনকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে সাংঘর্ষিক কালাকানুন বাতিল সহ সাংবাদিক হয়রানির মামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরো একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না, কারণ হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। এর আগে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখি বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে আবারও তাদের সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। অবশেষে মুক্ত হলেন হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানানো আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে দেশে ফেরত পাঠানোরও। ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই প্রবাসীরা প্রতিবাদী কর্মসূচি পালন করেন দেশটিতে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। বাংলাদেশি শিক্ষার্থী জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল ১৯ জুলাই রাস্তায় নামেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। হাসিনা সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানাতে গিয়ে চরম শাস্তির শিকার হতে হয় ৫৭ বাংলাদেশিকে। তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদের সাজা দেয় আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল। ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও বাকি একজনকে ১১ বছর সাজা দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই দ্রুততার সঙ্গে এসব বাংলাদেশিকে মুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেন তিনি। চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে। এরই ধারাবাহিকতায় ১ মাসেরও বেশি সময় বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন ৫৭ বাংলাদেশি। সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করে দেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল সামসি এরই মধ্যে সাজা বাতিল করে বাংলাদেশিদের দেশে পাঠানোর কথা জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আরব আমিরাতে আইন মেনে চলার আহ্বান জানান। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যুদ্ধপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা সহ মানহানির ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে খালাস পান তিনি। ৫ মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত ৪টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
তোফাজ্জল হোসেনের আদালতে একটি মামলায় খালাস পান তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 অগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। এছাড়া চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগে মানহানি মামলা করা হয়। 2016 সালের 3 নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এ মামলা করেন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদারের বিচার চান সাধারণ শেয়ার হোল্ডাররা। তারা বলছেন, এতদিন অনুদানের নামে ব্যাংক মুনাফার বড় একটি অংশ তুলে দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এর ফলে ব্যাংকের শেয়ার কিনে লভ্যাংশ বঞ্চিত হয়েছেন তারা। আর ব্যাংকাররা বলছেন, নজরুল ইসলাম মজুমদারের জবরদস্তির কারণেই চাঁদা দিতে বাধ্য থাকতেন তারা। সিএসআর এর নামে গত 9 বছরে ব্যাংকগুলো থেকে অন্তত 3000 কোটি টাকা নিয়েছেন শেখ হাসিনা। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। যে ঠিক আছে, অমুকটা ইভেন্ট আছে, আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। নজরুল ইসলাম মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোটা ব্যাংকিং খাতে নির্দয়ভাবে চাঁদাবাজি করতেন তিনি। ব্যাংকের এমডি চেয়ারম্যানদের গণভবনে ডেকে নিয়ে আদায় করতেন কোটি কোটি টাকার চেক। প্রাপ্ত তথ্য বলছে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংকগুলো জমা দিয়েছে অন্তত 3000 কোটি টাকা। এই বিপুল অর্থ কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছি। কোনো সময় হয়তো 100 উঠতো, কোনো সময় হয়তো 80 উঠতো, কিন্তু টোটাল এখন তো কী উঠেছে ভেরি ডিফিকাল্ট, এটা অ্যাটলিস্ট আমি জানি না। কথিত সিএসআর এর নামে শেখ হাসিনাকে দেয়া এই অর্থের প্রকৃত মালিক ব্যাংকগুলোর হাজার হাজার শেয়ার হোল্ডার। কিন্তু নজরুল ইসলাম মজুমদার শেয়ার হোল্ডারদের কথা ভাবেননি, বঞ্চিত করেছেন তাদের। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। সেগুলি ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি, 80 কোটি, 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। তহবিলটা কিন্তু বিশেষ করে হয় আমানতকারী থেকে যাচ্ছে, নতুবা ওনার ইকুইটি যারা আছে, হ্যাঁ, শেয়ার হোল্ডার ইকুইটি তাদের কাছ থেকে যাচ্ছে। ব্যাংকাররা বলছেন, নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন তারা। নিয়ম নীতি মানা হয়নি। সিএসআর ফান্ড থেকে আমরা এই টাকাটা দিতাম শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট, সেখানেও আমাদের দিতে হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন যেটা সেইভাবে কিন্তু আর করা হতো না। তখন ব্যাবের এমন একটা ব্যাপার ছিল, ব্যাব বললে আপনাকে দিতেই হবে। এবং আমরা জানি যদ্দূর যে এরকম একটা ম্যানেজিং ডিরেক্টর একটু কথা বলেছিলেন, তাতে ওনার অনেক সমস্যা হয়েছিল। শেখ হাসিনাকে খুশি রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াই ছিল এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের আসল উদ্দেশ্য। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। অর্থ পাচারের বিরুদ্ধে কোনো নাগরিক ভয়েস রেজ করতে পারত না, এইরকম একজন ছিল নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংক খাতের মাফিয়াদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আশুলিয়ায় ছাত্র জনতার মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ পুলিশের 3 কর্মকর্তা ও 1 সদস্য। কাফি আটক হলেও তার সহযোগী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM শাহেদ ও কনস্টেবল রেজল করিম এখনও ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এমন তথ্য মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। গত 5 আগস্ট আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর প্রত্যক্ষদর্শীরা মুখ খুলতে শুরু করেছেন। পুলিশে
ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে গেল গা। পরে একটা পুলিশ বারবার ফোন করতেছে, ওকে মুখ চেনা চেনা যায় না, আগুন নাগাই দিয়েছে। তার 1 ঘন্টা বাদে সেনাবাহিনী আয়া তা করে নিয়ে গেছে। ঘটনার আদ্যপান্ত জানাচ্ছেনও তারা। এই সাইডে এসে দেখলাম যে 1700 জন পেছাই না, মানে পুরানো এই গাড়িতে, পুলিশের গাড়িতে। তারপর ওখান থেকে এটা দেখে আইসে এই জায়গায় এলাম, এই জায়গায় আবার দেখলাম যে অনেক গাড়ি পুরানো। ঘটনার সাথে সরাসরি জড়িত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ ও কনস্টেবল রেজাউল করিমকে শনাক্তও করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি আটক হয়েছেন। তবে অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় নিহত 6 জনের মধ্যে 5 জনের পরিচয় মিলেছে, 1 জনের পরিচয় এখনও মেলেনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। রাওয়ালপিন্ডিতে বাঘের গর্জন শুনল পাকিস্তান। তৃতীয়বারের মতো বিদেশের মাটিতে সিরিজ জিতল টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আকাশুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে দলকে শুভ কামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাওয়ালপিন্ডিতে দলের জয় নিশ্চিত হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। বলেন, পুরো জাতি এই দলকে নিয়ে গর্বিত। দেশে ফেরার পর দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আবরার হত্যার তদন্তে কমিশন গঠনের আদেশ, 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। অস্থিতিশীলতা তৈরি এবং বাজার দখল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রে শিল্প খাতে সহিংসতা ছড়ানোর চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি আদায়ে আন্তরিক থাকলেও যে কোনো নৈরাজ্য দূর করতে কঠোর হবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। কয়েকদিন ধরেই সাভার, আশুলিয়া, গাজীপুর সহ শিল্প এলাকায় চলছে অস্থিরতা। বেতন বাড়ানো, বকেয়া মেটানো সহ নানা দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করছেন শ্রমিকরা। বন্ধ রাখা হয় অনেক কারখানার উৎপাদনও। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তায় যোগ দেন সেনা সদস্যরাও। এতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কমেনি অস্থিরতা। সচিবালয়ের নিজ দপ্তরে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের অসন্তোষ কাজে লাগে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে দেশি বিদেশি সুযোগ সন্ধানীরা। বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে, হামলা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এ ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রমিকদের প্রতিটি দাবি পূরণে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না কোনোভাবে। বহিরাগত কারা আসছে এবং কিভাবে আসছে, কাদের ইন্ধনে আসছে সে বিষয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। 2-3 দিনের মধ্যে পোশাকসহ শিল্প খাতের চলমান অস্থিরতা দূর হবে বলেও আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ। শ্রমিকরা এ বিষয়ে সচেতন আছেন, শ্রমিকরাও তাদের কারখানা রক্ষায় কাজ করছেন। আলী আহমেদ, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শাহিন আলম নামে এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন। বুয়েট সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার নিষ্ক্রিয়তা দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না
তাও রুলে জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে নিপীড়ন প্রতিরোধে কার ব্যর্থতা ছিল তা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ বিভাগকে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আপনার হত্যাকাণ্ডের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার পরিবার এবং উনি মানে ওনার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে তার প্রেক্ষিতে কেন তাকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না সেই মর্মেও রুল জারি হয়েছে এবং একই সাথে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে যে একটি তদন্ত কমিশন গঠনের জন্য ক্যাবিনেট বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট করা হয়েছে। মঙ্গলবার রিটটি দায়ের করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় আদালতের দ্বারস্থ হয়েছেন। গত 17 অগাস্ট গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদন উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রুশ প্রতিষ্ঠান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে $5 বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ করেন। আওয়ামী লীগ সরকার পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতির কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান হাফিজ। পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি করতে গিয়ে চাকরিচ্যুত 50 থেকে 60 জন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীতে পুনর্বহালেরও আহ্বান জানান তিনি। অতি অল্প সময়ের মধ্যে এই নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই, বিচার চাই। নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কীভাবে এটি সংগঠিত হয়েছে এবং এতে সরকারের এবং বিদেশি শক্তির কোনো সংশ্লিষ্টতা ছিল কি না। বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। সীমান্ত হত্যা নিয়ে সরব থাকায় শেখ হাসিনা ও ভারত সরকার গোলাম আজম পুত্র আব্দুল্লাহিল আজমির উপর ক্ষুব্ধ ছিল বলে জানিয়েছেন তিনি। ভার্চুয়াল ব্রিফিংয়ে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমি দীর্ঘ 8 বছর গুম হয়ে থাকা বন্দিশালার চিত্র তুলে ধরেন। 2016 সালে তাকে গুম করা হয় উল্লেখ করে তিনি জানান, প্রতি মুহূর্তে মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। গেল 5 অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বেরিয়ে আসেন গোপন বন্দিশালার বন্দীরা। এ সময় তিনি সংবিধান সংশোধন সহ বিভিন্ন বিষয় নিয়েও মতামত তুলে ধরেন। আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় বিচার জুলুম হয়েছে, এই সবগুলির দোষী ব্যক্তিদের শাস্তি পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আপনার সেই দণ্ড প্রদান করেন। হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী পরিষদের অনেক সদস্য ও দলের প্রভাবশালী রাজনীতিকরা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। কয়েকজন এরই মধ্যে বিভিন্ন মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে বেশিরভাগই এখন আত্মগোপনে। এদিকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগের এসব প্রভাবশালী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে নাকি পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। শিউলি শবনমের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরদিনই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিমানবন্দরে আটকের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। কিন্তু পরবর্তীতে তার নিকটাত্মীয়দের সূত্রেই জানা গেছে, বর্তমানে ব্রাসেলসে অবস্থান করছেন হাসান মাহমুদ এবং সেখান থেকে সম্প্রতি টেলিফোনে পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি নিজের সম্পদ রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। একইভাবে কয়েকদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের গ্রেপ্তারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু পরবর্তীতে সেই গ্রেপ্তার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। প্রশ্ন ওঠে, আরাফাতকে গ্রেপ্তারের পর তাকে নিরাপদে পালিয়ে যেতে সহায়তার জন্যই এমন বিভ্রান্তি নাটক তৈরি করা হয় কিনা।
এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার প্রকাশিত খবরে দেখা যায়, ভারত বাংলাদেশের 2 সীমান্তেই সক্রিয় সিন্ডিকেট চক্র, যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারতে পার করে দিতে সহায়তা করছে। সম্প্রতি এভাবে পালাতে গিয়ে সীমান্ত থেকে গ্রেপ্তার হন আলোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমাদের এখান থেকে পালানোর পথ কি কি আছে সেটাও আমাদের তো বিচার্য বিষয়। নৌ এবং সড়ক পথ দিয়ে যদি পালাতে চায় তাহলে ধরে নিতে হবে যে তাদের প্রাথমিক গন্তব্যস্থল হচ্ছে ভারত। বিশ্লেষকরা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলে দেশের ভেতরে পালিয়ে বেড়ানো রাজনীতিক সহ সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলা সংস্থাগুলি তো নিষ্ক্রিয়। আপনি পুলিশ এখন পর্যন্ত কাজে নামেনি, এখন পর্যন্ত ডিবি সেইভাবে অর্গানাইজ হয়নি, এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলি ডিসঅর্গানাইজ। সেনাবাহিনী তো আর পুলিশের কাজটা করতে পারবে না। জনমনের সন্দেহ দূর করতে সামরিক হেফাজতে থাকা 626 ব্যক্তির পরিচয় প্রকাশেরও দাবি জানান তারা। যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের নাম প্রকাশ করা হোক এবং এই আশ্রয় দেওয়াটা অনেকে বলেছে ঠিক হয়নি এবং আশ্রয় দেওয়ার পরে তাদেরকে যথাশীঘ্র সম্ভব আইনের হাতে সোপর্দ করা হোক। যদি বেশি দিন তাদেরকে সেনা হেফাজতে রাখা হয় বা নিরাপত্তা দেওয়া হয় তাহলে এটা সেনাবাহিনীর ভাবমূর্তিকে অনেকটা ক্ষুণ্ণ করবে। আত্মগোপনে থাকা ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সাধারণ জনগণকেও এগিয়ে আসার তাগিদ তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ফেনী ও নোয়াখালীর বানের পানি নামতে শুরু করেছে। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এই 2 জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে পোল্ট্রি ও ডেইরি শিল্পের। ফেনীতেই ক্ষতিগ্রস্ত 2500-এর বেশি খামারি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর ছনুয়ার আব্দুল কুদ্দুস প্রবাস থেকে দেশে এসে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে নিজের সঞ্চয় আর ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলেন পোল্ট্রি খামার। 23 আগস্টের ভারতের পানি ভাসিয়ে নিয়ে যায় তার স্বপ্ন। বন্যার পানিতে মারা যায় 3000 লেয়ার ব্রয়লার এবং 5000 সোনালী মুরগি। সব হারিয়ে এখন নিঃস্ব আব্দুল কুদ্দুস। তার মতো 2500-এরও বেশি খামারির একই হাল। আমি এখন প্রায় পথের ভিখারি হয়ে গেছি। আমার এখন আর দাঁড়ানোর মতো কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কোনো কিছুতে দাঁড়ানোর মতো আমার এখন কোনো ইয়ে নাই। আমি এখন কি করবো, নিজে ফ্যামিলি নিয়ে কি করবো, নিজে কিভাবে বাঁচবো, লোন কিভাবে পরিশোধ করবো তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না আমি। খামারিদের ঘুরে দাঁড়াতে সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। খামারিরা যেভাবে দুধ, ডিম, মাংস উৎপাদন করতেছে এই কার্যক্রমটাকে যেন তারা সচল রাখতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। 3000 লেয়ার মুরগি ছিল নোয়াখালীর মনিরুজ্জামানের খামারে। বন্যায় মারা যায় 1000 খানিক মুরগি। একই অবস্থা মাইনুদ্দিনেরও। অনেক মোরগ নষ্ট হয়েছে, যে আপনাদের দেখাতে পারতেছি না, অনেকগুলা ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসায়িক মেলাগুলো লস হয়ে গেছে। অনেক মোরগ মারা যাইতেছে, এই দৈনিক 50-60 টাকা করে মারা যাইতেছে। আমার প্রায় ক্ষয়ক্ষতি 9 লাখ টাকার মতোই। খামারিরা বলছেন পৃষ্ঠপোষকতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের আশ্বাস, পাশে থাকবেন তারা। কিছু আমাদের খামারির সাথে একটু যদি হেল্প বা করে তাহলে আমরা খামারি একটু উপকৃত হবে। প্রশাসনের সাথে কথা বলে আমরা যতটুকু পারা যায় আমরা খামারিদের এটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে প্রাণী সম্পদে ক্ষতি প্রায় 400 কোটি টাকার, আর নোয়াখালীতে 7 কোটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। এমডির পদত্যাগের দাবিতে চট্টগ্রাম ওয়াসা ঘেরাও, 24 ঘন্টার আলটিমেটাম। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক KKM ফজলুল্লাহকে পদত্যাগ করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। এ দাবিতে মঙ্গলবার সকালে ওয়াসা ভবন ঘেরাও করা হয়। সে সময় ওয়াসার এমডি সমর্থকরা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী নাগরিক সমাজের ব্যানারে ওয়াসা ভবন ঘেরাও করে নগরবাসী। ওয়াসার এমডি KKM ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা এমডি রুমে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন এমডির সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়।
নাগরিক সমাজের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ওয়াসাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন এমডি ফজলুল্লাহ। দুর্নীতির কারণে ওয়াসার বিভিন্ন প্রকল্পে ব্যয় বেড়েছে বলেও দাবি তাদের। এখানে এমডি হিসেবে থাকতে পারবে না, উনি অনেক দুর্নীতি করছে, কোটি কোটি টাকা। উনি স্বজন বৃদ্ধি, দুর্নীতি, অনিয়ম করে প্রতিষ্ঠানটাকে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ছাত্র জনতা তার পদত্যাগ চেয়েছে, আমরা ক্যাবের পক্ষ থেকে এটাকে সমর্থন করেছি। অনিয়মের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছেন বলে দাবি ওয়াসার এমডির। একটা লোকের উপরে মানে পার্সোনাল গ্রিভেন্সেসকে ইয়ে করার জন্য এইগুলো করছে, এগুলো করে। নাহলে একটা যদি প্রমাণ একটা প্রমাণ দেখটা এতগুলো কমপ্লেন দিছে। 2011 সালে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে নিয়োগ পান ফজলুল্লাহ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ, বুধবার থেকে যৌথ অভিযান শুরু। মুক্ত গণমাধ্যম দেখতে চান প্রধান উপদেষ্টা, সাংবাদিক নিপীড়নের কালা কানুন বাতিলের আহ্বান সম্পাদক পরিষদের। আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশির কারাদণ্ড মওকুফ, দেশে ফিরবেন শিগগিরই। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন 3000 কোটি টাকা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে পিন্ডিতে বাংলার বিজয় কেতন, দেশে ফিরলে সংবর্ধনা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।